সংসারের জন্য কিছু নতুন কেনা, ঘর সাজানো, কিচেন সাজানো, এইগুলো যেন নারীদের জন্য এক আলাদাই আনন্দ। আর আজকে একটু অন্যরকম করে রান্না করেছি মাটন কষা, যা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু উঠে পড়েছিল আলিজা, তাই ভাবলাম রুমটা একটু তাড়াতাড়ি ক্লিন করে নিই, না হলে কি হয় আলিজা একটু লেট করে ওঠে, তো সেই কারণে আমার অন্য কাজ হয়ে গেলেও আমার রুমটা একটু আর কি ক্লিন করতে টাইম লেগে যায়। তো আজকে যেহেতু ও সকাল সকাল উঠে পড়েছে, তাই জন্য আমি একটু জানলাটাও খুলে দিয়েছি আর এখন রুমটা ভালোভাবে ক্লিন করে নেব। তো আলিজা কিন্তু ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ খেলা করে, ততক্ষণ আমি জানলা পর্দা কিছুই কিন্তু খুলি না। তো ও যতক্ষণ খেলা করে আমি ততক্ষণ চেষ্টা করি যে বাইরের কাজগুলো একটু সেরে নেওয়ার। তো খেলা হয়ে গেলে আমি ওকে ভালোভাবে ফ্রেশ করে দিয়ে ওকে আগে ওর দাদিমার কাছে দিয়ে আসি। তো যতক্ষণ ওনারা নেয় আমি বাকি কাজগুলো এখানে সেরে নিই। তো এখন যেহেতু আলিজাকে অন্য রুমে দিয়ে এসেছি, ততক্ষণ আমি এই রুমটা ক্লিন করে নিচ্ছি। তো এই তো যেগুলো বাবুর এদিক ওদিক ছড়িয়ে আছে সেগুলো আগে আমি সরিয়ে নিই, আর তারপর আমি বেডটা ভালোভাবে গুছিয়ে নিয়ে রুমটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নেব। আর এই তো আলিজার সব ছোট ছোট জিনিসগুলো সব কিন্তু আমি জায়গার জিনিস সব জায়গা মতো রেখে দিই, নাহলে এদিক ওদিক রেখে দিলে কি হয় পরে আমারই অসুবিধা হয় খুঁজতে। তো ওর জিনিস কিন্তু আমি সব কিছু হাতের কাছে রাখি, একটা অর্গানাইজার আছে ওর মধ্যে ওর সব কিছু জিনিস রাখি আমি। তো এতে করে কিন্তু সব কিছু নিতেও আমার অনেক সুবিধা হয়। আর এই ভিডিওটা হয়তো ঈদের সেকেন্ড বা থার্ড দিনে, তো যে এখনও কিন্তু আমি ঈদের যে বেডশিটটা সেটা এখনও চেঞ্জ করিনি। তো এখন 2-3 দিন থাকবে এই বেডশিটটা, তারপরে কিন্তু বেডশিটটা আমি চেঞ্জ করে দেব। তো এই তো বেডটা কিন্তু একদম ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন রুমটা ভালোভাবে গুছিয়ে নেব। তো বেড সাইডে একটা রাগ দিয়েছিলাম, যেহেতু লাইট কালারের রাগ, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটু নোংরাও হয়ে যায়। তো এখন আমি রাগটা তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন রুমটা ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে একটু আলিজা তাড়াতাড়ি উঠে গেছে বলে আমি প্রায় সকাল সকালে আমি রুমটা ক্লিন করে নিচ্ছি, না হলে দেখা যায় কি রুম ক্লিন করতে করতেই আমার 12টা বেজে গেছে। কারণ আমি সকালের দিকে যে নাস্তা, তারপরে বাসন, তারপরে রান্না বান্না এইগুলো করি, তো এইগুলো আগে না করলে কিন্তু টাইমের খাবার দেওয়া আর কি হয়ে ওঠে না। তো সেই কারণে রান্না খাওয়ার কাজটা কিন্তু আমি তাড়াতাড়ি সেরে নিই যতক্ষণ ও খেলছে বা কেউ যদি ধরে থাকে, তো সেই টাইমটা আমি রান্না খাওয়ার কাজটা করে নিই। তারপরে কিন্তু আমি রুমটা একটু বেলা করে আর কি 12টার দিকে আমি ক্লিন করে নিই। আর এখন যেহেতু ইয়াসির নেই, ও গেছে নানির বাড়ি, তো সেই কারণে রুমটা কিন্তু খুব তাড়াতাড়ি এলোমেলোও হয় না। আর আলিজা যেহেতু খুব ছোট্ট, ও কিন্তু বেডের মধ্যেই সারাক্ষণ থাকে। তো রুমটা ক্লিন করে নেওয়ার পর এখন চলে এসেছি কিচেনে। তো আজকে রান্না করব মাটন। তো মাটনটাকে ডিফ্রোস্ট হতে রেখে দিয়েছিলাম, তারপরে একবার ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটুখানি লেবু মাখিয়ে নিচ্ছি। তো এতে করে কি হবে যে মাটনের যে স্মেলটা সেটা কিন্তু চলে যাবে, আর যখন আর কি কষা হয়ে যাওয়ার পরও যে একটা স্মেল থেকে যায় ওই স্মেলটা আসবে না। আর একটু অন্যভাবে আর কি রান্না করব মাটনটা। তো এখানে আমি লেবুটা মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি রেখে দেওয়ার পর মাটনটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর যে স্মেলটা বেরোচ্ছে সেটা কিন্তু যেন না আসে। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো যতক্ষণ মাটনটাকে আমি রেখে দিয়েছিলাম ততক্ষণ আমি একটুখানি ডাল রান্না করে নিয়েছি। তো ডালটা প্রেসার কুকারে রান্না করেছি, তো এতে করে একটু ডালটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ঢেলে নিয়েছি, আর যতটুকু পানি আর নুন দরকার আমি এখানে দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আমি পুঁই শাক। তো পুঁই শাক ডাল রান্না করব। তো এই যে এই পুঁই শাকটা আমার চাচি শাশুড়ি দিয়েছে। তো ওনাদের তো অনেক রকম গাছ লাগানো আছে, ঝিঙে, উচ্ছে, বেগুন, পুঁই শাক। তো ওইটা কিন্তু ওনাদের গাছের পুঁই শাক। তো ওনারা অল্প সকালবেলা দিয়ে গেছিলো।
তো দিয়ে যাওয়ার পর আম্মাজি এটা কিন্তু কেটে বেছে রেখে দিয়েছিল। তো যেহেতু আজকেই ফ্রেশ তোলা, তো ভাবলাম এটার কিছু করা যাক। তো যেহেতু কুমড়ো ছিল না, কুমড়ো থাকলে হয়তো অন্য কিছু রান্না করতাম। পুঁইশাক আর কুমড়োর কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যেহেতু কুমড়ো ছিল না, সেই কারণে ভাবলাম পুঁইশাকটা ডাল দিয়েই রান্না করি। যেহেতু ফ্রেশ পুঁইশাক, তো খেতে কিন্তু ডালটা মজাও লাগবে। তো সেই কারণে পুঁইশাক ডাল রান্না করে নিয়েছি। তো এখন আমি মাটনটা বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর মাটনটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলে মাটন বা চিকেন রান্না করলে কিন্তু টেস্টিও হয়। তো এখানে কয়েকটা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আগে দিলে হতো, তো আমি যেহেতু ভুলে গেছিলাম, তো সেই কারণে আগে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এই যে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে লং, এলাচ, দারচিনি সবই কিন্তু দিয়েছি। তো এরপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। তো খুব বেশি লাল করব না, এখানে হালকা একটু স্লাইট কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি মাটনগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু যখনই মাংস রান্না করি, চিকেন হোক বা মাটন, তো তখনই কিন্তু আমি ভালো করে আগে পেঁয়াজগুলো ফ্রাই করে নিই। ফ্রাই করে নেওয়ার পরই কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে পানি দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, যতক্ষণ না মশলা থেকে একটা তেল বের হয়। তো আজকে কিন্তু অন্যরকমভাবে করব, তো সেই কারণে মানে যে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লালও করব না, আর আগে কোনো রকম মশলাও দেব না। তো আজকে আমি আগে পেঁয়াজটা লাল হয়ে গেলে ডিরেক্ট কিন্তু আগে মাংসগুলো দিয়ে দেব। তো এখানে মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দুবার করে ধুয়েছি, এতে করে যেন লেবুর যে মানে স্মেলটা সেটা কিন্তু একদম যেন ভালোভাবে চলে যায়। তো মাংসগুলোকে ধুয়ে এখন অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এইটাকে মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ফ্রাই মতো করতে হবে। তো যেই মাংসগুলো দিয়ে দিয়েছি, এরপর কিন্তু অল্প অল্প করে মাংস থেকে পানি বেরোতে শুরু করেছে। তো তারপরে এখানে নুন অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করে দেওয়ার পর কিন্তু মাংস থেকে আরও বেশি পানি বেরিয়েছে। তো যতক্ষণ মাংসর যে পানিটা যে বেরোলো ওইটা যতক্ষণ না মানে শেষ হয়ে যায়, ততক্ষণ কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে মাংসটাকে আমি ফ্রাই করে নেব। তো যেহেতু একদম সফট হতে হবে মাটনগুলোকে, তো সেই কারণে যেহেতু কড়াই অনেকটা বেশি সময় লাগবে আর খুব একটা ভালো সফট হবে না মাটনগুলো, তো সেই কারণে আমি কিন্তু ভালোভাবে মাটনটা আর কি ফ্রাই করে নেওয়ার পর আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে কিন্তু ভালোভাবে সেদ্ধ করব। এতে করে মাটনগুলো কিন্তু একদম সফট হবে। তো এই তো এখানে আমি মাটনগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর এই যে এখানে তেল বেরিয়ে গেছে, তো এখন কিন্তু আমি সব রকম মশলাগুলো অ্যাড করে দেব। তো বেসিক যে মশলাগুলো কিন্তু আমরা রেগুলার ইউজ করে থাকি, সেই মশলাগুলো অ্যাড করছি। কোনো রকম বাইরের মিট মশলা বা অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করব না। আর মিট মশলার গন্ধটা কিন্তু একদমই আমার ভালো লাগে না। তো সেই কারণে মিট মশলা বা অন্য বাইরের যে কোনো প্যাকেট জাতীয় যে মশলাগুলো, সেইগুলো কিন্তু আমি চিকেন বা মাটন বা অন্য যে কোনো রান্নায় আমি ইউজ করি না। তো আমি যে বেসিক যে মশলাগুলো হয় সেইগুলোই বেশিরভাগ ইউজ করি। তো এখানে আমি আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, গোলমরিচের যে গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, এগুলো সব কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আর নুন যেহেতু আমি আগে অ্যাড করেছি, তো এখানে আর নুনটা আমি দিইনি। নুনটা যতটুকু দিয়েছি তরকারিটার জন্য এনাফ। তো এখানে আমি মশলাগুলো দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বেশিরভাগ কি হয়, আগে আমি মানে যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর কিন্তু আমি যা মাংস দিই তারপরে আমি মাংসটাকে সেদ্ধ করে নিই। কিন্তু আজকে যেটা করছি, আগে কিন্তু আমি মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এরপর যখন সেদ্ধ করব, সেদ্ধ করার পর কিন্তু মাংসটাকে আর কষাতে হবে না। আগে কষিয়ে নিলেই কিন্তু ওই কষাটাই আর মানে থেকে যাবে, আর কিন্তু এরপর আর কোনো রকমভাবে কষতে হবে না। তো এখন আমি ভালোভাবে কষে মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে প্রায় 6টা থেকে 8টা আমি সিটি দিয়ে ভালোভাবে কিন্তু মাটনটাকে সেদ্ধ করব। তো কুকারে কিন্তু মাটন আর কি সেদ্ধ করলে খুব ভালোভাবে কিন্তু সফট হয়। তো সেই কারণেই আমি কুকারে দিয়ে দিয়েছি। চিকেন কিন্তু নর্মালি আমি কুকারে দিই না। চিকেন কুকারে দিলেই কি হয়, একটা
মানে চিকেনের মধ্যে একটা আঠালো আঠালো ভাব চলে আসে আর খুব বেশি সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে চিকেন আমি কুকারে দিই না, চিকেনটা নর্মালি আমি কড়াইতে যেরকম কষিয়ে কষিয়ে রান্না করে তো সেরকমই রান্না করি। তো যেহেতু বড় বড় পিস আর মাটনটা ঠিক ভালোভাবে সেদ্ধও হবে না কড়াইতে, আর টাইমটাও অনেক বেশি লাগবে, যেহেতু এখন আমার বেবিকে নিয়ে অনেকটা সময় কেটে যায়। তো সেই কারণে অতটা বেশি টাইম নেই যে আমি কড়াইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমি সেদ্ধ করব। তো সেই কারণে কি করলাম, আমি কুকারেই সেদ্ধ করে নিয়েছি। তো যেহেতু বললাম যে মাংসটা কিন্তু আগেই কষিয়ে নিয়েছি, তো এখন কিন্তু আর সেরকমভাবে কোনো রকম কষাবো না, জাস্ট ওপর থেকে একটুখানি আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর দু একটা ছেঁড়া কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। তো জাস্ট এটাকে একটু নেড়ে আমি জাস্ট ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলেই কিন্তু মাটনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো লেবুটা মাটনে অ্যাড করার পর আর এরকমভাবে রান্না করার পর মাটনের যে একটা স্মেল আসে ওটা কিন্তু একদমই ছিল না। তো যারা মাটন মানে ওই স্মেলের জন্য খায় না, এই প্রসেসে রান্না করলে কিন্তু অনায়াসে খেতে পারবে। কারণ এই প্রসেসে রান্না করার পর মাটনটা কিন্তু খেতে সত্যিই খুব মজা হয়েছিল। তো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন যেটুকু বাসনপত্র আছে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর কিচেন ক্লিন করব। তো আজকে আমার সিঙ্কে একটু কম বাসনপত্র আছে, কারণ আমি আজকে রান্না করতে করতে যতটুকু পেরেছি একটু একটু করে আমি বাসনপত্র মেজে নিয়েছি। তো এতে করে কি হয়, রান্না বান্না হয়ে যাওয়ার পর যেটুকু কয়েকটা বাসনপত্র থাকে সে কটা কিন্তু মাজলেই আমার হয়ে যায়। আর নাস্তা, তারপরে চা, এগুলোর বাসনপত্র কিন্তু আমি বেশিরভাগই চেষ্টা করি রান্না করতে করতে করে নেওয়ার। এতে করে আমার অনেকটা টাইমও সেভ হয়। তো সেই কারণে এরকম করা। তো আমি এখন কিচেনটা ক্লিন করে দেখতে চলে এলাম যে বেবি কি করছে। তো ও এখন উপর হতে শিখেছে, তো সেই কারণে ওকে বারবার দেখতে হয় যাতে ও ধারে না চলে আসে। তো ওকে দেখে আমি এখানে টেবিলটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। তো আগের টেবিল ক্লথটা আমি সরিয়ে নিয়েছি আর টেবিলটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর একটা আমি অন্য এখানে টেবিল ক্লথ পেতে দিয়েছি আর এরপর এখানে এই ফ্লাওয়ার ভাসটা আমি এখানে রাখি আর এর সাথে প্রয়োজনীয় কয়েকটা জিনিস এর সাথে সাথে রেখে দিই। যদিও এই জায়গাটা যেরকম দেখাচ্ছে এরকম থাকে না, যেহেতু এই জায়গাটাই এরকম, টেবিলে কিছু না কিছু জিনিস থাকলে কিন্তু সবাই এই ট্রেটার মধ্যে রেখে দেয়। তো সেই কারণে সব সময় এই জায়গাটা এলোমেলো হয়ে যায়, তাও চেষ্টা করি ক্লিন করে রাখার। আর এর মধ্যে একটা আমি মানে বেশিরভাগই এরকম একটা পানির বোতল রেখে দিই, এতে করে আমার সুবিধা হয়। আর সবাই কিন্তু ঠান্ডা পানি খায় না, তো সেই কারণে একটা পানির বোতল আমি বাইরে রাখি। আর রান্না করতে করতে আমার একটা পার্সেল এসেছিলো, তো ওই পার্সেলটা কিন্তু আমি তখন আনবক্সিং করিনি, দেখাও হয়নি যে কীরকম এসছে না এসছে। তো এখন আমি আপনাদের সাথে আনবক্সিং করব। তো আমি কয়েকটা কন্টেনার অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। বলবো না যে এতে কি আছে আমি জানি না, হ্যাঁ এতে আমি একটা কন্টেনার অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। তো এই যে এইরকম ক্রিম কালারের কয়েকটা কন্টেনারের সেট আমি অর্ডার করেছি, তো তিনটে একসাথে ছিল। তো এই তো এইরকম জাস্ট দেখতে কন্টেনারগুলো। তো মাঝখানে একটা ট্রান্সপারেন্ট জায়গা আছে যেইটার মধ্যে থেকে দেখা যাবে যে ভেতরে কি আছে। তো বেসিক্যালি আমি এই কন্টেনারগুলো কিন্তু টি, সুগার, কফি এইগুলো রাখবো বলে এনেছি। তো আমার যে আগের কন্টেনারগুলো সেগুলো একটু খারাপ হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম যে নতুন কিছু অর্ডার করি। তো কয়েকটা আমি অন্যরকম দেখছিলাম যেগুলোতে টি, সুগার, কফি লেখা আছে। তো বেশিরভাগই কাঠের যেহেতু লিডগুলো, তো সেই কারণে খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি, আর রেগুলার ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি এই কন্টেনারগুলো অর্ডার করেছি। তো এই কন্টেনারগুলো কিন্তু খুবই স্টাডি, খুবই ভালো, আর প্লাস ট্রান্সপারেন্ট। যদি কিছু লেখা নাও থাকে টি, সুগার, কফি, তাও কিন্তু যেহেতু ট্রান্সপারেন্ট তো দেখা যাবে তো ভেতরে কি আছে, একই দেখতে হলেও বোঝা যাবে যে ভেতরে কিন্তু কি আছে। তো এই কন্টেনারগুলো কিন্তু দুটো লেয়ারে তৈরি করা। এই তো ভেতরটা এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিকের আর ওপরটা কিন্তু এরকম ক্রিম কালারের। তো যেহেতু দুটো লেয়ারে তৈরি করা, এই কন্টেনারগুলো কিন্তু মজবুত। আর কন্টেনারগুলো কিন্তু প্রায় 350 থেকে 400 ml এর মতো। আর এইগুলো আমি অর্ডার করেছিলাম তখন মিশোতে সেল চলছিল, তো এইগুলোর আমার দাম নিয়েছে কিন্তু 215 টাকা। আর এখন হয়তো খুব জোর এইগুলোর দাম 250 টাকা। তো আমার মনে হয় যে প্রাইস হিসেবে কন্টেনারগুলো ঠিকই আছে।
তো এই কন্টেনারগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো দুপুরবেলা ছাদ থেকে এই কাপড়গুলো এনে রেখেছিলাম, তো তখন গোছানো হয়নি। তো এখন সন্ধ্যে 7টা বাজে, তো এখন বসে বসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো দুপুরে যেহেতু অনেক বেশি টায়ার্ড থাকি, তো সেই কারণে কাপড়গুলো কিন্তু আমি বেশিরভাগ সন্ধ্যের দিকেই গুছিয়ে নিই। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।